উঠেছে গর্জে বাংলার দামাল ছেলে, দেখিয়ে দেবে বিশ্বকে ব্যাটে বলে। Goes for it and hits it high, wide and handsome. Maximum to end the 34th. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির বিশেষ অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমাদের যে বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন আমাদের লন্ডন স্টুডিও থেকে, প্রচারিত হচ্ছে সরাসরি সর্বত্র। আজ আমার সাথে অতিথি হিসেবে আছেন আমাদের গত অনুষ্ঠানে যিনি ছিলেন জনাব রাশিদ আহমেদ তারেক, যিনি ঢাকা ওয়ান্ডারার্স এবং সাধারণ বীমার সাবেক অধিনায়ক। আমি তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সালাম মুশতাক ভাই, বাংলা টিভির দর্শকদের শুভেচ্ছা। আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে আজকে আসছেন, তিনি হলেন ডক্টর মিরাজ রহমান। তিনি লেকচারার, কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন। পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি তিনি ক্রিক ইনফোতে লেখালেখি করে থাকেন ক্রিকেটের উপর, এবং ক্রিকেটের একজন পাগল মানুষ, ভক্ত। মিরাজ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বাংলা টিভির সকল দর্শককে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, মৃত্যুকে নিশ্চিত জেনে যে বীর যুদ্ধে যায় তাকে সংসপ্তক বলে। 1971 সালে আমাদের সংসপ্তক মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন একটি অসম শক্তির সাথে, যেখানে তারা বিজয়কে ছিনিয়ে নিয়েছিলেন, দিয়েছিলেন আমাদেরকে স্বাধীন বাংলাদেশ। আজ 44 বছর পরে সেই সংসপ্তকদের উত্তরসূরিরা, আমাদের সাকিব, তামিম, আমাদের মাশরাফি বাহিনীরা ক্রিকেট নিয়ে লড়ছে একটি পরাশক্তির সাথে, ভারতের সাথে। আর মাত্র 5.5 ঘন্টা পরে সেই খেলা নিয়ে আমরা আমাদের বিশ্লেষণ করব। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেট টিম আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, তারা আমাদেরকে একটি গর্বিত জাতি হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করতে চায়। তাই তাদের প্রতি আমাদের লাল গোলাপ শুভেচ্ছা রইল। আজ আপনারা যারা বাড়িতে বসে অনুষ্ঠানটি দেখছেন, আমরা আপনাদের মতামত চাইব। আমরা জানতে চাইব বাংলাদেশ দল কেমন খেলবে, কিভাবে টিম গঠন করা হবে। আপনাদের বিশ্লেষণ আমরা সাদরে আমন্ত্রণ জানাবো। পাশাপাশি আমরা চেষ্টা করব, গত অনুষ্ঠানে আমাদের এখানে একজন অতিথি ছিলেন আবু সাব্বির, যিনি একজন সাবেক ক্রিকেটার। আজ তিনি মেলবোর্নে আছেন, এমসিজিতে, সেখানে বসে খেলা দেখবেন। ওনার সাথে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মাঝখানে একবার যোগাযোগ করার। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান। মিরাজ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ যোগ্যতর দল হিসাবে কোয়ার্টার ফাইনালে গিয়েছে বলে আমরা ভাবি, আমরা যারা বাংলাদেশের ভক্ত। অন্যদিকে আপনার ভারতীয় সাবেক অধিনায়ক মিস্টার গাঙ্গুলি বলেছেন যে এবারের কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে যে খেলাটি খেলবে কিছুক্ষণে 5.5 ঘন্টা পরে, সেখানে বাংলাদেশের কোনো সুযোগই নাই, কারণ ব্যাটিং, বোলিং এ ফিল্ডিং এই তিনটে ক্ষেত্রেই ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী। আপনি কি মনে করেন? আমি গাঙ্গুলির সাথে দ্বিমত করব, কারণ আমাদের বাংলাদেশ দল এবার আসলে অনেক ব্যালেন্সড একটা দল। আপনি যদি দেখেন কোয়ার্টার ফাইনালে যে দলগুলো গিয়েছে, বাংলাদেশ টিমে আপনার 8 জন প্লেয়ার আছেন যারা বল করতে পারেন, রেগুলার বোলার। আপনি মাহমুদুল্লাহ কিন্তু 10 ওভার বল করার মতো একজন প্লেয়ার, সে পরপর 2 ম্যাচে 2টি সেঞ্চুরি করেছে। সাকিব আল হাসান নিয়মিত ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার, নিয়মিত আপনার 10 ওভার বল করবে, সে কিন্তু আপনার টিমে আসছে নাম্বার 5 ব্যাটসম্যান হিসেবে। তো আমাদের যে রিসোর্সটা আছে, এইরকম কম্বিনেশন কিন্তু সবগুলো টিমের নেই। প্রত্যেকটা টিম এখন পর্যন্ত আপনার 5 জন ব্যাটসম্যান, 5 জন বোলার বা আপনার 2 জন অলরাউন্ডার এভাবে খেলার চেষ্টা করছে। বাংলাদেশ কিন্তু ওয়ান ডেতে আমি মনে করি অনেক বেটার একটা টিম, এবং এই ক্ষেত্রে যদি বাংলাদেশ তার পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে তাহলে বাংলাদেশ অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আজকে যে খেলাটি হবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। ক্রিকেটের এক পরাশক্তি ভারত, যারা আইসিসি কে কন্ট্রোল করে বলে আমরা জানি, অন্য দুটি দলের সাথে তারা খেলাটি নিয়ে আপনার এক ধরনের এক নাটকীয়তা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে। আপনি কি এই বিষয়ে আমাদের দর্শকদের কিছু অবহিত করবেন? সালাম মুশতাক ভাই, আজকের যে খেলাটা আমি বলবো মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। হ্যাঁ, আমরা বলতে পারি এর আগে এশিয়া কাপের ফাইনালে আমরা পাকিস্তানের সাথে খেলেছি, গত ওয়ার্ল্ড কাপে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে আমরা সুপার 8-এ গেছি, কিন্তু নক আউট স্টেজে এই প্রথমবারের মতো যাওয়া, এবং প্রথমবারের মতো গিয়ে আমরা এখন এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং ইনফর্ম একটা টিমের বিরুদ্ধে আজকে খেলতেছি। আর আপনি যেটা বললেন যে ভারত আইসিসিকে কন্ট্রোল করে, এটা সর্বজন বিদিত। ভারতের অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে ভারতের চাওয়ার কোনো শেষ নেই আইসিসির কাছে। আমরা যতদূর জানতে পেরেছি যে পুল এর চতুর্থ দল হিসেবে যারা কোয়ালিফাই করার কথা ছিল, মানে যেই হোক, বাংলাদেশ হোক আর অন্য যে কোনো দলই হোক, তাদের খেলার কথা ছিল নিউজিল্যান্ডের ওয়েলিংটনে।
সেটা ভারত যে কোনোভাবেই হোক সেটা চেঞ্জ করে এমসিজিতে নিয়ে আসে, কারণ তাদের এখানে বিরাট ফ্যান বেস আছে, তাদের সমর্থন অনেক বেশি থাকবে। আমরা আরও কিছু কিছু জিনিস মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আইসিসির কিছু নিয়ম আছে, যখন একটা ওয়ার্ল্ড কাপে যখন টিমগুলো যখন ট্রাভেল করে তখন তাদের সব দলকে 4টা করে বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হয়, বাকি সবাইকে ইকোনমি ক্লাসে ট্রাভেল করতে হয়। ভারতের দাবি সবাইকে বিজনেস ক্লাসের টিকিট দিতে হবে। আরও আছে যেমন ধরেন এক ভেন্যু থেকে আরেক ভেন্যু সবাই যেখানে বাসে করে যায় তাদেরকে সেখানে এয়ার ট্রাভেলের ব্যবস্থা করে দিতে হবে। ইভেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছ থেকে তারা হোস্ট হয়ে তাদের কাছ থেকে যেসব দাবি আপনি শুনবেন না, ভারতে সেই সব অন্যায় আবদার আইসিসিকে মেনে নিতে হয়, কারণ তারা ক্রিকেটের সুপার পাওয়ার, তারাই কন্ট্রোল করে। টাকা পয়সা আইসিসির যত রেভিনিউ আসে 70% মতো তাদের থ্রুতে আসে, তো তারা সেই পাওয়ারটাই খাটাচ্ছে। তো আজকের খেলায় হ্যাঁ, আপনি একটু আগে যে মিরাজকে যে প্রশ্ন করলেন যে সৌরভ গাঙ্গুলি বললেন যে বাংলাদেশের কোনো সুযোগ নাই, হ্যাঁ আপনি যদি পরিসংখ্যান বলেন, স্ট্যাটিস্টিক বলেন, সব যদি দেখেন না আমাদের কোনো সুযোগ নাই, সত্যি কথা যেটা বলতে। কিন্তু এটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। ওয়ান ডে ক্রিকেটে এনি গিভেন ডেতে যে কোনো টিম একজন দুজন খেলোয়াড় আপনার খেলা ঘুরিয়ে দিতে পারে। তা আমি আশা করতেছি আমাদের খেলোয়াড়রাও এই পর্যন্ত ধরেন আমরা যে আশা নিয়ে গেছিলাম যে আমরা দ্বিতীয় পর্বে যাব, নকআউট স্টেজে যাব, এবং যে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা গেছিলাম আফগানিস্তান স্কটল্যান্ডকে হারাবো, ইংল্যান্ডকে আমাদের টার্গেট ছিল, আমরা সেই পর্যন্ত আমরা সফল। তো আজকের খেলা যদি আমরা মানে গত খেলাগুলো নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে যেভাবে খেললাম একইভাবে যদি আমরা খেলতে পারি, আমাদের যারা মেইন ভরসা যারা আমরা বলি যে টিমের যে নিউক্লিয়াস, তারা যদি তাদের খেলাটা ঠিকমতো খেলতে পারেন স্বাভাবিকভাবে, তাদের উপর আশা করি তারা কোনো চাপ নেবেন না। মিস্টার গাঙ্গুলি হয়তো রং প্রুভড হবেন আজকে। ধন্যবাদ। মিরাজ ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের যে টিমটা আজকে নিয়ে আমরা এখনো জানি না বাংলাদেশ কোন টিম খেলবে। বাংলাদেশ কি 8জন ব্যাটসম্যান নিয়ে খেলবে না আপনার অতিরিক্ত স্পিনার নেবে, বা কি ধরনের টিম আপনি আশা করছেন আজকে? আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের উচিত একটা স্পোর্টিং টিম প্রপারলি, যেখানে 5জন বোলার নিয়ে খেলা, এবং আপনি প্রোটেকশন নিয়ে 8জন ব্যাটসম্যান নিয়ে খেলার কোনো অর্থ নেই, কারণ এটা নকআউট, এটা একটা গ্রুপ স্টেজের ম্যাচ না। আমাদের একটা খুব বর্তমান সময় একটা দুর্বলতা হচ্ছে ওপেনিংয়ে। ইমরুল কায়েস এবং তামিম ইকবাল দুজনের কেউই ফর্মে নাই, যদিও তামিম ইকবাল খুব ভালো একটা ইনিংস খেলেছে 95 রানের, তারপরে তার কিন্তু তার যে তামিম ইকবাল সুলভ খেলা, যেখানে সে শুরুতে একটা দলকে যে সুন্দর একটা ভালো একটা সূচনা এনে দেয়, সেই খেলার স্টাইল পরিবর্তন করার পরে তামিম ইকবাল কিন্তু বেশ কিছুদিন ধরে ফর্মে নেই। তো আমি মনে করি যে লাস্ট টিম আমরা যেটা খেলেছি সেই টিমে হয় ইমরুল কায়েসের জায়গায় আপনার মমিনুল হককে নিয়ে আসা যেতে পারে এবং সৌম্য সরকারকে ওপেন করানো যেতে পারে, আর এর বাইরে তাইজুল ইসলামের জায়গায় মাশরাফি ব্যাক করবে। তো 3জন পেসার, একজন আমাদের যে স্পিনার আছে আপনার সাকিব এবং আরাফাত সানি, এই কম্বিনেশনটাই রাখা দরকার, যে 5জন বোলার নিয়ে আমাদের খেলতে হবে। আমাদের কিন্তু আমি মনে করি না যে 8জন ব্যাটসম্যান নিয়ে খেলা দরকার আছে, কারণ আমরা ভারত একটা বর্তমানে সবচাইতে পাওয়ারফুল ব্যাটিং একটা ইউনিট। আপনি যদি দেখেন ওদের 8 নম্বর পর্যন্ত খুব ভালো ব্যাটসম্যান আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভারতকে হারাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের উইকেট নিতে হবে। তো ভারতের দুর্বলতা কোথায়? আপনি গত 6টি খেলায় তারা জিতেছে, কোনো সুযোগ দেয়নি কোনো দলকে। না, কিন্তু ভারতের দুর্বলতা আছে। ভারতের একটা অনেক বড় দুর্বলতা হচ্ছে ওপেনিং কম্বিনেশন। রোহিত শর্মা ফর্মে নেই, শিখর ধাওয়ান ভালো কিছু স্কোর করেছে, মিডল অর্ডার প্রপারলি টেস্টেড হয়নি আপনার এই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে। তো আমি মনে করি জিম্বাবুয়ের যে বোলিং অ্যাটাক তার চাইতে আমাদের বোলিং অ্যাটাক ভালো। আপনি যদি লাস্ট ভারত বাংলাদেশ খেলা দেখেন, যেখানে আপনার তাসকিন আহমেদ আপনার 5 উইকেট নিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তাসকিনের যে পেস সেটা কিন্তু ভারতের মিডল অর্ডারকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আর তারপরে আপনার এমসিজির যে উইকেট, সেখানে রিভার্স সুইং হবে। রিভার্স সুইং হলে আমাদের রুবেল কিন্তু পরবর্তীকালে 35 ওভারের পরের যে সময়টা, সেই সময় রুবেল কিন্তু খুব ভালো বোলিং করে আপনার রিভার্স সুইং এর ক্ষেত্রে। তো আমি মনে করি যে ভারত এই পর্যন্ত ভালো করেছে, খুবই আশা করা যায়নি এরকম ভালো করেছে সাউথ আফ্রিকার সাথে খুব ভালো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে, কিন্তু দে ওয়ার নট প্রপারলি টেস্টেড। কারণ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে একজন ব্যাটসম্যান অনেক ভালো করেছে। তো আমি মনে করি যে ভারতের উইকনেস আছে, যদি আমাদের যেটা সাধারণত হয়েছে এই পর্যন্ত, যে মাশরাফি মর্দুচা সবসময় একটা আর্লি ব্রেক থ্রু এনে দিয়েছে। যদি একটা ব্রেক থ্রু আনতে পারে এবং সেটা যদি শিখর ধাওয়ান হয়, এবং মাশরাফি যে বলটা ইনসুইং করে যে ভিতরে ঢুকায়, সেখানে খুবই সম্ভাবনা আছে যে শুরুতে শিখর ধাওয়ান কিন্তু সুযোগ দেয়।
এবং তার কিন্তু ফিট মুভমেন্ট শুরুতে অত ভালো না। যদি একটা এলবিডব্লিউ আমরা পেতে পারি শুরুতে, তাহলে কিন্তু ভারত খুব সাবধানে খেলবে। ধন্যবাদ। তারেক ভাই, আপনার মতামত জানতে চাচ্ছি আমি আমাদের আজকের যে খেলাটা হবে সেটা, সে বিষয়ে টিম সিলেকশন প্লাস বাংলাদেশের কিরকম অ্যাপ্রোচ হওয়া উচিত। আমি অধিকাংশ ক্ষেত্রে আমি মিরাজের সাথে একমত, বাট এই মুহূর্তে আমি যে বাংলাদেশ ধরেন আমরা উইনিং কম্বিনেশনে যথাসম্ভব চেঞ্জ না আনাটাই ভালো আমি মনে করি। আমি যেটা মিরাজ যেটা বললো যে 50 ওভারের খেলা আসলে 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলার দরকার নেই। এই জন্য আমাদের যেটা প্রবলেম হচ্ছে, মিরাজ যেটা গত 3 খেলায় আমাদের ওপেনিং পার্টনারশিপ ছিল 3, 4 আর 5। তো সেই জন্য দেখা যাচ্ছে আমাদের নাম্বার 3, নাম্বার 4 ব্যাটসম্যান তাদেরকে খুব তাড়াতাড়ি মাঠে নামতে হচ্ছে, সেই জন্যই হয়তো আমাদের 8 নাম্বার ব্যাটসম্যানের দরকার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের ওপেনিংয়ে যদি কিছুটা স্টেবিলিটি আসে, আমরা যদি একটু মোটামুটি একটা পার্টনারশিপ দিতে পারি, তাহলে 8 নাম্বার ব্যাটসম্যানের দরকার হয় না। এবং ম্যানেজমেন্ট যখন টিম সিলেক্ট করে তখন সেটাই আশা করে। তো এখন ধরেন নাসির হোসেন যদি আজকে খেলে এবং খেলবে, এবং যদি আমাদের টপ অর্ডার যদি রান করে এবং নাসিরের যদি নামতে, সে হয়তো 10-12 বল গিয়ে পাবে। তো আমাদের যেটা করতে হবে, আমি সবসময় যেটা বলি, একটা ভালো ওয়ানডে টিমের অ্যাটলিস্ট 4 থেকে 5টা স্পেশালিস্ট বোলার থাকা দরকার। হোক সে তাইজুল ইসলাম, হোক সানি, যে কোনো একজন খেলতে হবে। এবং মাশরাফি তো ব্যাক করতেছে। তো আমরা যদি এখন দেখি, যদি তাইজুল অথবা সানি যদি খেলে এবং যদি মাশরাফি আবার ঢুকে, তাহলে আমাদের ওই টিম থেকে সম্ভবত ওপেনিং ব্যাটসম্যান থেকে একজনকে বাদ দিতে হবে আমাদেরকে। তো সেটা যদি করতে হয়, সম্ভবত আমি যেটা দেখতেছি ম্যানেজমেন্ট বা যেটা আমি মোটামুটি খবর পেলাম, যে সৌম্য সরকার সম্ভবত আজকে তামিমের সাথে ওপেন করবে এবং ওই অনুযায়ী বাকি টিমটা হবে। তো যেটা হবে 50 ওভারের খেলা, মিরাজ যেটা বললো, ইন্ডিয়ান মিডল অর্ডার বা টপ অর্ডার, আমি দেখলাম যে শেখর ধাওয়ান যদিও বড় স্কোর করছে, তার সঙ্গে আর্লি যে সে চান্সগুলো দেয় সেটা আমাদেরকে নিতে হবে। আর হ্যাঁ, তাসকিন, রুবেল, এই দুইজনকে মাশরাফি, আমি শিওর মাশরাফি অনেক ম্যাচিউরড ক্যাপ্টেন, সে ওয়াইজলি ইউজ করবে। গত খেলায় হয়তো আমরা নিউজিল্যান্ডের সাথে আমরা রুবেল বা অন্যান্য বোলারদের হয়তো সাকিব ওইভাবে ওয়াইজলি যেভাবে আমরা আশা করেছিলাম সে ইউজ করবে, সেভাবে হয়তো ইউজ করেনি। আর এই খেলা হয়তো আমি মাশরাফির কাছে অনেক বেটার ক্যাপ্টেন্সি আশা করি। আর প্লাস আমি যেটা করি, যেটা মিরাজ যেটা বারবার বললো, যে ইন্ডিয়ার মিডল অর্ডার প্রপারলি টেস্টেড না, আজকে হয়তো তারা সেই স্টার্ন টেস্টটা পাবে বাংলাদেশের কাছ থেকে। আর আমরা যদি এগেইন সবার বাসায় যেটা বলি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে যদি আমরা ভালো করি, তাহলে আমরা হয়তো কোনো সুখবর পাবো আজকে। মিরাজ ভাই, আজকে যে খেলাটা হবে এটা দর্শকরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পেছনে যে আপনারা যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন মেলবোর্নের, সেই স্টেডিয়ামে খেলা হবে। 90,000 দর্শক। আমরা জানি মেলবোর্নে একটা বিরাট আপনার সংখ্যক ভারতীয় নাগরিকরা থাকে এবং তারা সবাই আসবেন। শুধু মেলবোর্নে না, আশেপাশে যত নগরী আছে, অস্ট্রেলিয়ার সব শহর থেকে তারা আসবেন। গোটা অস্ট্রেলিয়াতে প্রায় 37,000 বাঙালি আছেন। আমরা যদি সবাইও আসি, একটা স্টেডিয়ামের একটা কোনাও ভরবে না। তো বাংলাদেশের দর্শকরা সেক্ষেত্রে আপনার সবসময় একটা মুখ্য ভূমিকা রাখেন, তারা যদিও সংখ্যায় কম হয়। আজকে আপনি কেমন দর্শক আশা করছেন বা কেমন সমর্থন আশা করছেন বাংলাদেশ দলের জন্য? আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ হচ্ছে কি, যে অনেক বেশি দর্শক থাকবে, আপনার ইন্ডিয়ান দর্শক থাকবে। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ কিন্তু হোম কন্ডিশনে যখন অনেক দর্শক থাকে, অনেক চাপের মধ্যে খেলে। এবং আপনি 58 রানে আপনার ওয়েস্ট ইন্ডিজের কাছে অল আউট হওয়া ওয়ার্ল্ড কাপে, আপনি দেখেন এরপরে দেখেন ভারতকে 105 রান অল আউট করে দিয়ে পরবর্তীতে সেটা চেঞ্জ করতে না পারা, সেখানে কিন্তু দর্শকদের যে একটা এক্সপেকটেশন, সেটার প্রেশার নিয়ে খেলতে হয়। এই ক্ষেত্রে কিন্তু পুরো দর্শকদের এক্সপেকটেশনের প্রেশারটা থাকবে কিন্তু ইন্ডিয়ার উপরে, যেটা সাধারণত হয় মেলবোর্নে। এমনকি আপনার ভারত অস্ট্রেলিয়া খেলা হলেও ভারতের দর্শক বেশি থাকে, কারণ মেলবোর্ন এবং আশেপাশের এলাকায় ভারতীয়দের সংখ্যা অনেক বেশি। তো বাংলাদেশের কিছু দর্শক থাকবে। আমি মনে করি যে বাংলাদেশ অনেক কেয়ারফ্রি খেলতে পারবে, এর ফলে প্রেশার কম। এবং আর একটা বড় ব্যাপার, যে বাংলাদেশের মেইন অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে একটা নকআউট পর্বে আসা, কোয়ার্টার ফাইনালে আসা। সেটি কিন্তু তারা অলরেডি অ্যাচিভ করেছে, যার ফলে তাদের ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে প্রেশারটা কম। তারা ফিয়ারলেস ক্রিকেট যেটা বলছে, যারা আমরা ফিয়ারলেস ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবো, সেটা খেলার পুরোটাই সুযোগ আছে। ইন্ডিয়া যদি কোনো কারণে শুরুতে একটু ধাক্কা খায়, 1টা বা 2টা উইকেট ফেলে, তাহলে এই প্রেশার, এই দর্শকের যে সাপোর্টটা, সেটা কিন্তু তাদের জন্য সাপোর্ট না হয়ে উল্টো প্রেশার হবে। তো আমি মনে করি যে ইটস নট এ ব্যাড থিং যে বাংলাদেশের দর্শক কম্পারেটিভলি কম, ইন্ডিয়ার দর্শক অনেক বেশি। আমরা এমসিজিতে কখনোই আপনার ভারতীয় দর্শকদের সাথে কম্প্যারিজন করতে পারবো না, ইভেন অস্ট্রেলিয়াও পারছে না। তো আমি মনে করি যে ইটস এ গুড সাইন। তারেক ভাই, আপনি জিনিসটা বলেছেন আপনার আগের বক্তব্যে, যে বাংলাদেশ দলে পরিবর্তন তেমনটা আপনি আশা করছেন না, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন
আপনি কি মনে করেন যে আমাদের ক্যাপ্টেন খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন? মাশরাফি মর্তুজার কথা বলছি আমি। আমি স্কটল্যান্ডের সাথে খেলাটা যদি আপনি বাদ দেন, বাকি প্রত্যেকটা খেলা আমি মাশরাফির অসাধারণ ক্যাপ্টেন্সি দেখেছি। আমি রিসেন্ট পাস্টে যারা ক্যাপ্টেন ছিল, মুশফিকুর রহিম বলেন, সাকিব বলেন বা অন্য যারা বলেন, তাদের চেয়ে আমার কাছে মাশরাফির ক্যাপ্টেনটা অনেক মনে হয় যে অনেক অ্যাগ্রেসিভ, অনেক ইন্টেলিজেন্ট। স্পেশালি আপনি ইংল্যান্ডের সাথে তার বোলিং চেঞ্জগুলো ছিল খুবই ভালো। হ্যাঁ, জেতার পরে সেটা বলা খুবই সহজ যে ও সবই ভালো হয়েছে, হারলে অনেক কিছু বলা যায়। কিন্তু আমি যতদূর দেখেছি গত বেশ কয়েকটা খেলায়, মাশরাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ এখন। সো আজকের খেলা যেটা হবে, আমি আশা করি মাশরাফি মানে সে নিজে হয়তো অনেক লম্বা স্পেল বোল করতে পারবে না তার ইনজুরির জন্য, ছোট ছোট স্পেলে তাকে বোলিং করতে হবে। রুবেলকে, তাসকিনকেও তাকে ইউজ করতে হবে ওয়াইজলি, প্লাস আপনার সাকিব আছে। আর যদি সানি বা অন্য কোনো স্পেশালিস্ট স্পিনার না নিয়ে বাংলাদেশ নামে, তো সেক্ষেত্রে মাশরাফিকে আপনার নাসির, মাহমুদুল্লাহ এবং সাব্বিরকে ইউজ করতে হবে। তো সেটাও তাকে সময় বুঝে খুব তাড়াতাড়ি ইউজ করে ফেলতে হবে, কারণ যদি একজন তৃতীয় স্পেশালিস্ট স্পিনার না খেলে, অ্যাটলিস্ট এই 3 বোলারের কাছ থেকে 10 ওভার তাকে বের করে নিতে হবে। কারণ আমি যেটা হিসাব করি যে রুবেল, তাসকিন, মাশরাফি, সাকিব, এই 4 জনের কাছ থেকে আমরা অ্যাটলিস্ট 40 ওভার আশা করব যদি আমরা আগে ফিল্ডিং করি, আর বাকি 3 বোলারের কাছ থেকে অ্যাটলিস্ট 10 ওভার। আর যদি কেউ ভালো করে তো হয়তো সে একটু বেশি বল করায় দিবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হবে, আমরা জানি যে এমসিজি গ্রাউন্ডটা অনেক বড়, যেটা আমরা শ্রীলঙ্কার সাথে আমরা হারে টের পেয়েছি। আমাদের ফিল্ডিং খুব খারাপ ছিল। আমরা এত বড় মাঠে খেলে আমরা অভ্যস্ত না। তো ফিল্ডিংয়ের যে পজিশনিংগুলো, স্পেশালি বাউন্ডারি লাইনে, সেটাও মাশরাফিকে অনেক কেয়ারফুল থাকতে হবে যে একেবারে লাইনে দিলে মানে ফিল্ডারকে দিলে চলবে না। যদি বাউন্ডারিতে থাকে তো দেখা যাবে ডাবলস, সিঙ্গেলস বা ট্রিপলস নিয়ে সেটা বাউন্ডারির চেয়ে বেশি রান হয়ে যাচ্ছে। তো দেখি যারা আমরা ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন যারা, তারা যেটা করে অনেক বড় গ্রাউন্ডে যেটা হয়, যারা বাউন্ডারিতে লং অন, লং অফ বা ডিপ মিডউইডে সুইপার কাভারে জাগে 10 to 15 ইয়ার্স ইনসাইড তারা রাখে। হ্যাঁ, আপনাকে এখন ব্যাটসম্যান বুঝে হয়তো ফিল্ডার নিজেই সেটা অ্যাডজাস্ট করতে পারবে যে আমি কি লাইনে থাকবো নাকি 10-15 ইয়ার্স ইনসাইড থাকবো। তাতে যেটা হয় 10-15 ইয়ার্স যদি ইনসাইড থাকে, এমসিজি গ্রাউন্ডটা এত বড়, আপনি যখন ব্যাটসম্যান যখন গ্রাউন্ড শটটা খেলবে তখন তারা ডাবলসটা কাট করতে পারবে খুব ইজিলি। যখন বড় লং হপ শট খেলবে তখন দে ক্যান অ্যাডজাস্ট, দে ক্যান অ্যাকচুয়ালি গো ব্যাক 10-15 ইয়ার্স এন্ড টেক এ কমফোর্টেবল ক্যাচ। সো আমি যেটা দেখলাম যে মানে বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে এমসিজিতে খেলাটা হওয়া একদিকে ভালোই হয়েছে। বাংলাদেশ ওইখানে যেসব ভুলগুলো করেছিল, স্পেশালি যে আমি যেটা বললাম যে ফিল্ডিংয়ের প্লেসিংটা, যে লাইনের ফিল্ডারটা যদি একেবারে দড়ির মধ্যে থাকে, দে ক্যান প্রিভেন্ট 2 or 3s। সো আমি আশা করি মাশরাফি গত ওই খেলা থেকে সে যা লার্ন করছে এটাতে সে অ্যাপ্লাই করবে এবং আমরা একটু বেটার রেজাল্ট পাবো। অনেক ধন্যবাদ। আমি আপনাকে থামাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমাদের যে অতিথি গত সপ্তাহে ছিলেন আবু সাব্বির সাহেব, তার সাথে আমরা কথা বলবো এক্ষুনি। দেখি উনি আমাদের সাথে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম সাব্বির ভাই। হ্যালো সাব্বির ভাই। হ্যালো হ্যালো, আমি সবাই শুনতে পাচ্ছি। কথা একটু আস্তে শোনা যাচ্ছে, বাট শুনতে পাচ্ছি। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একদম ক্লিয়ার না, বাট আস্তে শোনা যাচ্ছে। বলেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এত সকালবেলা। আপনি নিশ্চয়ই স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এক্ষুনি। না, আমি আসলে আমাদের খেলা একটু দেরিতে, তো আমি ওই মানে অনেক রাতে শুয়েছি, আর ওই খেলার উত্তেজনায় আসলে আমি ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, আমি আর শুতে পারিনি আর কি। এখন আমার সাথে স্টুডিওতে তারেক ভাই আছেন, মিরাজ ভাই আছেন, ওনারাও আপনার সাথে কথা বলবেন। আমাদের টিমের কোনো খবরাখবর আপনি জানতে পারলেন? টিমের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, ফিটনেস নিয়ে কোনো সমস্যা নাই। কালকে সবার সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে। ইনফ্যাক্ট মানে আমাদের ইনজুর প্লেয়ার যে আর কি আনামুল, ওর রিকভারির বেশ ভালোই হচ্ছে। ওর ওই এখন আরো প্রায় 3 উইকস এর মতো লাগবে, তারপরে শুরু হবে আর কি ওর প্রফেশনাল যেই ট্রেনিং গুলো, তারপরে আর কি। ও তো আর খেলবে না ওয়ার্ল্ড কাপ, মানে বাকিরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন আজকের খেলা নিয়ে, বা তারা কি বলছে? কোয়াইট পজিটিভ, ছেলেরা কোয়াইট পজিটিভ। আমি দেখলাম যে মানে বেশ ভালো অবস্থায় আছে। সবার ফিটনেসের অবস্থা দেখলাম খুব ভালো। কারণ প্রথমে আমি এখান থেকে খেলা দেখে মনে হচ্ছিল যে ছেলেগুলো একটু মানে ডেভেলপ করছে, কালকে গিয়ে দেখলাম যে মানে সবার ফিটনেসের অবস্থা খুব ভালো। ট্রেনিং যেটা বুঝলাম যে ট্রেনিং খুব ভালো হচ্ছে, নয়তো রিয়াদ 10 কেজি ওজন কমাইলো দেখলাম, তারপরে সাকিব কমছে 6 কেজি, তামিমও কমাইছে অনেক, মানে দে আর কোয়াইট ফিট। আচ্ছা, তারেক ভাই আপনার সাথে কথা বলবো। সাব্বির, তারেক বলতেছি। জি তারেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। কি মেলবোর্নের ওয়েদার কেমন? আমরা এমনি খবর টবরে দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা এরকম কোনো চান্স আছে নাকি, কি বলে?
ওয়েদার ফোরকাস্ট এক ভাই বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি মাত্র ব্রেকফাস্টের জন্য হোটেলের নিচে একটা ক্যাফেতে গিয়েছিলাম। তো বেশ সানি এটা, কিন্তু বাতাস আছে, বেশ উইন্ডি এখন, যথেষ্ট বাতাস আছে। আর মানে ইভিনিং এর যেটা ইভিনিং এর ওভার 35 এর পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%, এরকম আর কি ওয়েদার ফোরকাস্ট বলতেছে। আচ্ছা, আর এখন এখানে আইসিসি যে রুলস এবং যেটা বলতেছে যে মানে খেলা বন্ধ হলে তারপর ঠিক ওই জায়গা থেকে খেলা শুরু হবে রিজার্ভ ডেতে। এটা আসলে কতটুকু, এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। ডাকওয়ার্ড রিলিজ হবে নাকি পরের দিন খেলা রিজার্ভ ডেতে খেলা যাবে, সেটা ডিপেন্ড করে খেলা কতটুকু হয় সেটার উপরে। কিন্তু কালকে সুজন ভাইয়ের সাথে কথা বললাম, কালকে আসলে প্লেয়াররা 10টার সময় ঢুকে যাওয়ার পরে বাংলাদেশ বোর্ড ডিরেক্টর সবাই এখানেই, লোকমান ভাই, বমি ভাই, তারপরে মাহবুব ভাই, সুজন ভাই, হ্যাঁ মানে এই টিঙ্কু ভাই, সবাই দেখলাম এখানে। ওদের সাথে কালকে রাতে আড্ডা দিচ্ছিলাম, যেটা বুঝলাম যে আমার কাছে যেটা মনে হইলো আর কি ইন্টারনালি, এটা মানে কাউকে কোট করতে যাচ্ছি না, যেটা মনে হইলো আমরা যদি টসে জিতি আগে ইনশাল্লাহ আজকে বোলিং নিব, এরকম একটা প্ল্যানিং আর কি আমাদের। কারণ কার্ডেল ওভারে ওদেরকে দিতে যাচ্ছি না আমরা, এরকম একটা প্ল্যানিং। আচ্ছা সাব্বির, এমনি টিম কম্বিনেশনের কোনো টিমার কোনো কিছু আছে নাকি, জানা আছে তোমার যে কিরকম হতে পারে টিম? টিম কম্বিনেশনে ওপেনিং এ ওরা চেঞ্জ জানতে যাচ্ছে না, কারণ হাতুরা সিং এ ওপেনিং এ বুঝতে পারতেছে যে প্রবলেম আছে, কিন্তু নাম্বার 3 আমাদের এত ভালো করতেছে যে কারণে নাম্বার 3 তে সৌম্য খেলতেছে। ওপেনিং এ চেঞ্জ জানতে গেলে এখন সৌম্যকে দিয়ে ওপেন করাইতে হয়, 3 এ মমিনুলকে আনতে হয়। তো এই একটা অপশন আলোচনা হয়েছিল, বাট মোস্ট লাইকলি এটা না হওয়ার সম্ভাবনা বেশি। যেটা চেঞ্জ লাস্ট টিমের সঙ্গে হতে পারে যে নাসির খেলে যাবে, আর ওই তাইজুলের জায়গায় মাশরাফি ঢুকবে, আর নাসির, রিয়াদ আর সাব্বির অথবা সৌম্য এরা মিলে হয়তো 10 ওভার সার্ভিস দিবে। ওইদিক থেকে সাকিব, মাশরাফি, তাসকিন, রুবেল এরা 40 ওভার সার্ভিস দিবে, এরকম একটা প্ল্যানিং। সৌম্যকে হয়তো আজকে সাব্বিরের আগে হয়তো সৌম্যর হাতে বল দেখা যেতে পারে, আর এদিক থেকে নাসির আর রিয়াদ কভার করবে। লেফট আর্ম আসলে নাসির আর রিয়াদ চলে আসবে, আর রাইট আর্ম আসলে হয়তো সৌম্য আসতে পারে, এরকম একটা প্ল্যানিং আছে আর কি। মানে গেম প্ল্যান যেটা বুঝলাম, সেক্ষেত্রে হয়তো মানে ওই স্পিনার এক্সট্রা যেটা খেলেছিল তাইজুল, সেটা আর এখানে খেলা হচ্ছে না। আচ্ছা আচ্ছা সাব্বির, থ্যাংক ইউ। মিরাজ ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন এখন। সাব্বির ভাই, জি আপনি মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। আপনি তো টিমকে কাছে থেকে দেখছেন এবং টিমের যারা কর্মকর্তা আছে তাদেরকে দেখছেন। বাংলাদেশের ইন্ডিয়ার বিরুদ্ধে খেলছে অনেক শক্তিশালী দল, বাংলাদেশের টিম স্পিরিট কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশের আসলে এখানে দুইভাবে কাজ করে। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলতেছে, এইটা প্লেয়াররা পাত্তা দিচ্ছে না। নাম্বার 1, যে ইন্ডিয়ার সঙ্গে খেলতেছে ঠিক আছে খেলতেছে, তো ওদের প্লেয়ারদের সঙ্গে আমাদের যে আগে যেরকম দেখলে হাই হ্যালো হয়তো, মানে বডি ল্যাঙ্গুয়েজ যদি এরকম, মানে ওরা ওদেরকে পাত্তা দিচ্ছে না, ওরা ওদেরকে পাত্তা দিচ্ছে না, এরকম একটা অবস্থা। কালকে যেমন আমি তামিম নিচে দাঁড়াইছিলাম লবিতে, একটু পরে ওই শেখর ধাওয়ান নামলো, বাট মানে আমাদের ছেলেরা যে ওদেরকে পাত্তা দিবে এরকম অ্যাটিটিউড মনে হইলো না। কিন্তু প্রবলেম যেটা হতে পারে আমাদের মেলবোর্নের যে ক্রাউড, মেলবোর্নে প্রায় 1 লক্ষের মতো লোক আসতে পারে। যদি ফুল গ্যালারি ভরে তাহলে এটা হবে আনফরচুনেট আর কি, কারণ এখনো পর্যন্ত আজকে পর্যন্ত মেলবোর্নের টিকিট সেল হয়েছে 50,000 প্লাস। আর আপনি বোধহয় জানেন যে ইন্ডিয়ানদের সঙ্গে খেলা দেখাটা একটু বিব্রতকর। নটিংহ্যাম আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল। ব্রিস্টলে যখন আমরা ইংল্যান্ডের সঙ্গে জিতলাম তখন এরকম প্রবলেম হয়নি, কিন্তু ইন্ডিয়ার ক্রাউড ইজ কোয়াইট রাফ। আমি এখানে বেশ কিছু ছেলেগুলোর সঙ্গে অলরেডি দেখা হয়েছে, ওরা অলরেডি মেলবোর্নের রাস্তায় পতাকা নিয়ে ঘোরা শুরু করে দিচ্ছে ইন্ডিয়ানরা। দে আর ভেরি মাচ ক্রেজি। তো লেটস সি হাউ ইট গোজ ইন দ্য গ্যালারি, বাট মাঠে কিন্তু আমাদের ছেলেরা কিন্তু সমানে সমানে ফাইট করবে, গ্যালারিতে হয়তো আমরা পারবো না ইনশাআল্লাহ। সাব্বির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করবো অনেক পরে। ধন্যবাদ মোস্তাক ভাই। বাংলা টিভির সমস্ত দর্শক ভালো থাকবেন এবং বাংলাদেশের ছেলেদের বলবেন যে আমরা পুরো জাতি তাদের পেছনে, হারুক জিতুক আমরা তাদের সাথেই আছি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমরা গত বাংলাদেশ যে খেলাটি খেলেছিল আপনার ইংল্যান্ডের সাথে, সেই খেলার একটা হাইলাইটস বা একটা সংক্ষিপ্ত ফুটেজ দেখবো, এবং বিরতির পরে এসে আমরা বাংলাদেশের টিম নিয়ে আরো কথা বলবো। দেখি আমরা ফুটেজটা। England have won the toss and deciding to bowl first. It's a very pleasant day. Outside edge have gone, third slip. Anderson gets one across. To change of policy, an extra attacking catcher in there, Jordan, who has very good hands. What a shot that is. Good counter punch from Mahmudullah. And he's got enough pace. Is there a glove on it? Yes, there is. No, it's the short ball that works for Jordan. Going to go hard, though. Gives himself room. First ball of the power play goes for 4.
Oh, misfield, and he'll go through for the single. Broad has his hands on his head, and a single for Mamadullah takes him through to his first 100 in one-day internationals. Tries to pull it away. Raheem hits the ball hard down the ground. Root won't cut this off. This might be the end of him. Jordan, yeah, settles himself. Should be out. Morgan backpedaling at mid-off and takes a simple catch. So I think England will be happy with their efforts in the last 5 or 6 overs. It's a pretty good score, 275 for 7, and it will ask questions of England, but they've done okay in the last. Quick bouncer and pulled away in style by Ian Bell. Bell on strike. In front of square, one bounce, boundary. Oh, yes, maybe. He has nicked it. Very good comeback there, and Hales has gone. Now he's edged that. That's pace from Rubal Hussain. He's been the quickest bowler on show tonight, and he's zipped one through and taken Bell's outside edge. Pulled away by Morgan. Oh, he's gone. He's found the man. I think it's Shakib Al Hassan down there at fine leg. It was a short ball. Morgan seemed to hit it sweetly, hard and flat. For the right-hander. Edge, and it's taken! Ilmul Case takes a good one. It was a sharp chance. And it's Taylor who's been dismissed. Poor shot. Now then, is there an edge this time? Yes, there is! Finger is raised and Joe Root has to go. The captain has stepped up. A big wicket. Brilliant batting. Hasn't quite found the middle of the bat, but he has found the boundary. Oh, hit that. And he does. 50 for Buttler. Much needed 50. Oh, has he edged that? He is. The heads are up again now. Big wicket. It's Buttler. Oh, careful of the run out. I think he's in. He's dived in. Billy's going to go upstairs, but unless the bat's bounced up, I think he's in. If the bat bounced up at the right time... Oh, I think it has, hasn't it? Oh, he's given it out. Listen for the roar. Jordan can't believe it. It's up in the air, and it's well hit. It could be all the way. It is 6 for Broad. Mid-on's there. Should be taken. Oh, he's dropped him. Has he cost them the match? Tamim Iqbal has dropped it. And Bangladesh heads go round all round the world. Oh, bowled him. Full and straight. What a comeback. Broad's gone. They're cheering again in the stands, the men in green. Anything can happen. Don't go for Hero. Goes for Hero. Bowled him. Full and straight. The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. One of the greatest days in Bangladesh cricket history. One of the lowest points in English history. And that's what it means to them. They can't believe it. Pile of Bangladeshi players, they're all on top of each other. It's a wonderful win. Disaster continues for England. Absolutely distraught. They'll have to face the music, every one of them. Take nothing away from Bangladesh. 275 for 7, and they bundled England out for 260. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান ক্রিকেট স্পেশাল, যেটা ওয়ার্ল্ড কাপ নিয়ে হচ্ছে। এবার আমরা কথা বলবো বাংলাদেশ টিমের যে খেলাগুলো আপনারা দেখলেন আগে সে বিষয় নিয়ে, এবং আরও আপনারা যারা কথা বলতে চান বাসা থেকে আমাদের যে অনুষ্ঠান দেখছেন, এবং আপনারা যদি আমাদেরকে ফোন দিতে চান এই পর্বে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্টুডিওতে। আজ যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে আপনার মাশরাফি বিন মুর্তজা বলেছেন একটা সাক্ষাৎকারে যে স্বপ্ন তাকে ছুঁয়ে যায়। স্বপ্ন কি শুধু মাশরাফিকে ছুঁয়ে যায়, না আমাদেরকে ছুঁয়ে যায়? আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা আমরা জানি 7টি অপারেশন হয়েছে তার দুটো পায়ে, এবং 7টি অপারেশন আপনার এত সিরিয়াস অপারেশন যা নিয়ে যে
খেলা যাবে কিনা এই সংশয় আছে, এবং তার আরেকটি অপারেশনের প্রয়োজন। তার পা ফুলে যায় প্রতিদিন, তাকে ইনজেকশন নিতে হয় পায়ে আপনার এই ফুলা কমানোর জন্য। আবার পাশাপাশি হাঁটুতে পানি জমে যায়, সে পানিটা বের করতে হয়। তার একটা রগের প্রয়োজন, বডিতে এমন কোনো জায়গা নেই যেখান থেকে রগ নেওয়া যায়, কেটে রগ নিয়ে ডাক্তাররা, অর্থোপেডিক সার্জনরা অপারেশন করতে পারেন। তারপরও মাশরাফি দেশের জন্য খেলে যাচ্ছেন এবং বলেছেন তিনি খেলার মাঝেই থাকতে চান। তারেক ভাই, আপনার মতামত? মাশরাফি মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র এই মুহূর্তে। আমরা জানি যে আপনি যেটা বললেন দর্শকদের উদ্দেশ্যে, যে এতগুলো অপারেশনের পরে একজন ক্রিকেটার হিসেবে, আমি শুধু বলবো যে ক্রিকেটার একজন ফাস্ট বোলার হিসেবে মাঠে থাকাটা এটা একটা অলৌকিক ব্যাপার আমি বলবো। এবং মাশরাফি যে এই যে ব্রেস্ট দুটো ডাবল নি ক্যাপ ব্রেস্ট লাগায় যে মাঠে খেলছে, সেটা আমি দেখি যে টিভিতে যখন আমরা খেলা দেখি, যে কমেন্টেটর বা পণ্ডিত তাদের কাছে একটা সপ্তম আশ্চর্য বলে মনে হচ্ছে। আজকে আমি যখন স্কাইতে কোয়ার্টার ফাইনালে পরে যে দ্য বার্ডিক নামে একটা প্রোগ্রাম হয়, সেখানে দেখলাম তারা মাশরাফিকে নিয়ে যোগ করছে। আমার খুব খারাপ লাগলো যে বাংলাদেশের ক্যাপ্টেন এরকম র্যাগড, এরকম ডোজি নিয়ে কিভাবে বোলিং করছে। হ্যাঁ, ওই ডোজি নিয়েই তো আমরা ইংল্যান্ডের সাথে অসাধারণ বোলিং করলো, অন্যান্য ম্যাচগুলোতে অসাধারণ বোলিং করলো। আর মাশরাফির যেটা বড় গুণ, সে তার সর্বস্ব দিয়ে খেলে, সে মানে জান দিয়ে খেলা, যে আমরা একটা কথা বলি সহজে, মাশরাফি সেই ধরনের একটা ছেলে। যতক্ষণ আমরা যে বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ, মাশরাফি সেটাই করে, যে আমি যতক্ষণ পারি চেষ্টা করে যাব। আর আপনার তার রিসেন্ট যে ইন্টারভিউগুলো দেখতেন, যে আমি যদি শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি লড়াই করে যাব। তা আমি মাশরাফির এই যে একটা অসাধারণ একটা গুণ, সেটা সে যদি তার মানে সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিয়ে, অবশ্যই সে দিয়েছে, আজকের খেলায় যদি সেটা দিতে পারে এবং সবাই যদি তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করে, আমরা আজকে ইন্ডিয়ার সাথে আমরা আশা করি যে আমরা আজকে সফল হব। আমি মাশরাফি নিয়ে এই কথাগুলো এই কারণে বললাম যে আমি যখন মাশরাফির খেলা দেখি, রান আপ দেখি, বোলিং দেখি, আমার কাছে সুকান্তের একটি কবিতার লাইন মনে পড়ে। সেটা হচ্ছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুরে মুড়ে ছাড় খার তবু মাথা নোয়াবার নয়। তার মাঝে যে আমরা একটা অদম্য স্পৃহা দেখতে পাই এবং যার ফলাফল আমরা টিমের মধ্যে দেখতে পাচ্ছি, আপনার কাছে কি মনে হয় যে আজকে বাংলাদেশ একটা বিস্ময় ঘটাবে? মাশরাফির একটা অনেক বড় অ্যাসেট হচ্ছে ওর মনোবল। ও যেই মনোবল নিয়ে খেলছে, আমি মনে করি না যে অনেক অনেক বড় প্লেয়াররা এই অবস্থায় খেলতে চাইতো। আর একটা বড় ব্যাপার যেটা মাশরাফির, যেটা আপনার অনেক ফাস্ট বোলারের নেই, সেটা হচ্ছে ও বল দুই দিকেই মুভ করাতে পারে। ওর কিন্তু আপনি বল ইনসুইং এবং আউটসুইং নতুন বলে দুটোই করতে পারে, যার ফলে আপনি দেখবেন যে আমরা অনেক সময় ড্রপ করি, আর্লি ক্যাচ ড্রপ করি, আমাদের স্লিপ ক্যাচিং এখনো অনেক ভালো না, কিন্তু সবসময় কিন্তু মাশরাফি অপরচুনিটি ক্রিয়েট করে। এবং যদি সরাসরি আউট করতে না পারে, স্লিপে হোক বা এলবিডব্লিউ হোক, সবসময় একটা আর্লি ব্রেক থ্রু দেয়। এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, যে মাশরাফির ভালো খেলাটা। কারণ মাশরাফি যদিও ভালো খেলে, ভালো কন্ট্রিবিউট করতে পারে আর্লি, তাহলে টোটাল টিম ওর পিছনে র্যালি করে, এবং যেটা আপনার টিমকে পরবর্তীতে আপনার ফিল্ডিং এর ক্ষেত্রে পার্টিকুলারলি অনেক অনেক স্পিরিটেড করে। তো আমি মনে করি যে মাশরাফি মেলবোর্নে ওর যে স্মৃতি, যেটা মাশরাফি বলেছে, ওর খুব কষ্টের স্মৃতি মেলবোর্নে, কারণ ওর আপনার এই পর্যন্ত 8টি অস্ত্রোপচার হয়েছে, যার 7টি হয়েছে মেলবোর্নে। ওর দেখা গেছে যে আপনার 2 দিন বা 3 দিন পরেই তাকে স্ক্র্যাচ নিতে হয়েছে, সে ঠিক মতো হাঁটতে পারেনি, অনেক পেইনফুল ছিল। এবারই প্রথম মেলবোর্নে এসে সে মাঠে দৌড়াচ্ছে, মাঠে খেলছে, এটা একটা ডিফারেন্ট অনুভূতি ওর জন্য। তো আমি আশা করি যে মেলবোর্ন উইল গিভ হিম সামথিং ব্যাক, এবং যদি মাশরাফি আর্লি ব্রেক থ্রু দেয়, এনিথিং ইজ পসিবল। ধন্যবাদ মিরাজ ভাই। আমি একটা কল নিচ্ছি, দেখি কে আছেন লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, হ্যালো কলার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Hello, I'd like to talk about Bangladesh cricket. Hello, I'd like to talk about Bangladesh cricket. Yes, please. And who is calling? Can you just tell us your name, please, first? It's Mr. Khan speaking. Mr. Khan, what is your comment about Bangladesh cricket? Mr. Khan, can you hear me? Oh, I just think that if we win the toss, we definitely need to bat first. If we put up a good score, I believe that we could sort them out. We could have India on the day. Okay. Anything else? I was just asking for the opinions of these two sitting here. What a good total will be on this wicket.
Thank you very much for your comment. Thank you for coming. Keep watching, keep supporting Bangladesh. Thank you. পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিলন বলতেছি, ব্রাইটন থেকে। জি মিলন ভাই, আপনার প্রশ্ন বা মতামত? আমার মতামত হলো যে আজকে বাংলাদেশ আর ভারতের খেলা, আসলে তো আজকে ভারত জেতা উচিত। জি, কাগজে কলমে জেতা উচিত, আমরা যতটুকু জানি আর কি। না, হ্যালো, পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আমি কলারকে হারিয়ে ফেলেছি। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। কে কইরা আপনি? এই যে আমার নাম লোকমান, বার্মিংহাম থেকে। জি, আপনার মতামত বা প্রশ্ন যদি থাকে আপনার। জি, প্রশ্ন ফার্স্ট অফ অল ভাই সাহেব, বাংলাদেশের কোনো চ্যানেল খেলা দেখাইব নি? বাংলাদেশের চ্যানেল বলতে আপনি বাংলাদেশের যদি চ্যানেল দেখতে চান, নিশ্চয়ই বাংলাদেশে তারা রিলে করে। নট ফ্রম বাংলাদেশ, আমি উদ্দেশ্যের কথা হয়, আমরা ইউকে থেকে কোনো বাঙালি চ্যানেল খেলা দেখাইব নি? সম্ভবত আমি যতক্ষণ জানি যে আপনার কেউ দেখানো সম্ভব না, বিকজ আপনার স্কাইর লগে কম্পিটিশন করা লাগে, এবং স্কাই আপনারা জানেন যে $1 বিলিয়ন আপনার তারা কন্ট্রাক্ট হল করে। এটা তো জানি ভাই সাহেব, আগে আপনারা লাখান দেখাইছো, বাংলা টিভি আগে খেলা দেখাইছে, চ্যানেল বাংলা চ্যানেল বলতে চ্যানেল 9 আগে খেলা দেখাইছে। অত বড় একটা ইভেন্টও আমরা গেছি, আমার হয়তো লগে একটা, আমি একজন বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার, রাজ্যকে খেলা দেখি, আমার আমরা অত বাঙালি আর অনলি মেইন স্ট্রিম স্পোর্টসের মাঝে অত আমরা একমাত্র ক্রিকেট লগে আমরা গর্ব করতাম পারি, আর দেখার মতো অন্যজনের লগে আমরা কম্পিটিশন করতাম পারি যে ইয়েস আমরা বাংলাদেশও তোমরা লগে তোমরা লেখানিলা খেলে আমরা রাজ্যকে উন্মাদনা করতাম পারি, বমফায়ার ফুটাইতাম পারি। দুঃখের বিষয় লগে একটা খেলা দেখাই তা সব থেকে ভালো হইলো না, বুঝছেন? আরো আমার মতো, আমি তো বাঁকা বুড়া মানুষ, 40 বছর বয়স, ইয়ং মানুষ খেলা দেখলানে যা গিয়া 14-15 বছরের পর্যন্ত খেলা দেখলো না, বাংলাদেশ আরো আগ বাড়লো না, আরো। থ্যাংক ইউ ভাই, আমরা আপনার মতামত পাইছি। সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার এদেশের টিভি চ্যানেলের লগে যদি আপনার বিজনেস ম্যান লিঙ্ক করেন, তারা যদি স্পন্সর করেন, তো শিওর একদিন আমার মনে হয় যে আপনার এদেশ থেকে চ্যানেল হলেও আপনার এরকম খেলা দেখাইতে পারবো। অনেক ধন্যবাদ আপনার ফোনের লাগে। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ম্যানচেস্টার থেকে বলছি, রুহুল। জি রুহুল সাহেব, আপনার মতামত বা প্রশ্ন? জি, আপনাদের ধন্যবাদ। আর আজকে আমরা তো একটি আশা নিয়ে রাত জেগে খেলা দেখবো আমাদের এখানে। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা বা প্যানেলের কাছে, আমাদের ওপেনিং জুটিতে তো ইমরুল কায়েসকে দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আশানুরূপ ওনার কাছ থেকে তো রান আসছে না, তাহলে ওই জায়গায় যে মুমিনুল হককে যদি খেলানো যায়, তাহলে ওর হাতে কিন্তু বোলিংও আছে, যেহেতু এই ওভালে এই পিচটা বড় মাঠ, স্পিনে হয়তো কাজ হতে পারে। এই হিসাবে ইমরুল কায়েস থাকবে না, পূর্বের যে টিম ছিল সেই এটা থাকবে না, মুমিনুল হক আসবে, এই নিয়ে পর্যালোচনা করলে আমরা আশান্বিত হব। আমরা এই বিষয়ে কথা বলেছি ভাইয়া, এমনকি আমরা মেলবোর্নে কথা বলেছি, আমাদের একজন অতিথি যিনি গত সপ্তাহে ছিলেন তার সাথে আমরা সরাসরি কথা বলেছি এবং তিনি তার মতামত দিয়েছেন। তিনি ওই টিমের হোটেলে ছিলেন, নিশ্চয়ই তার ইনসাইডার কিছু ইনফরমেশন উনি পেয়েছেন। আমি জানি না আপনি সেটা দেখতে পেয়েছেন কিনা, তবু অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি কলারকে হারিয়ে ফেলেছি, আমরা আলোচনায় ফিরে যাই। তারিক ভাই, আপনি মিরাজ ভাইয়ের বক্তব্য শুনেছেন। আমি আরেকটা বিষয়ে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের সাথে খেলার পরে এদেশে আমার ওই দিন প্লেগ্রাউন্ড ডিউটি ছিল। আমি দেখলাম আমাদের এদেশের ছোট ছোট বাচ্চারা, 5 থেকে 6 বছরের বাচ্চারা, তারা সাদা কাগজের মধ্যে আপনার বাংলাদেশের পতাকা নিয়ে তারা প্লেগ্রাউন্ডে দৌড়াচ্ছে, বাংলাদেশ বলে চিৎকার করছে। আমি কিন্তু কোনো প্রভাব বিস্তার করিনি, তাদেরকে বলিনি করতে, সেটা আমার কোনো কৃতিত্ব না। কিন্তু এই যে একটা স্পিরিটেড আপনার যে আমাদের ইন্টিগ্রিটি, যেটা একাত্মতা করে নিয়েছে আমাদেরকে, এমনকি এই দেশে বাচ্চাদের মাঝে প্রভাব আছে। আপনি কি এটা কখনো ফিল করেছেন আপনার কলিগদের মাঝে বা আমাদের কমিউনিটিতে যারা আছে? আমি আসবো আপনার কাছে, একটা কল নিয়ে আসি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাড়ি লিস্ট থেকে বলতেছি। জি, আপনার মতামত বলুন আমাদের। আচ্ছা, আপনারা কি তখন আজকে বাংলাদেশ আমরা জিতমুনি? ইনশাআল্লাহ অবশ্যই জিতবে, কেন জিতবে না? আপনারা যারা দেখরা আগে সবে দোয়া করতে বাংলাদেশের লাগি, বরং বাংলাদেশের লাগি দোয়া করে হয়েছে, ইনশাআল্লাহ আমরা জিতমু করবো আজকে, বুঝছেন? ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা, ইনশাআল্লাহ আমরা জিতমু। ইচ্ছা দোয়া করে হয়েছে, আর সবাই দোয়া করবা যারা যারা দেখরা, বুঝছেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ আজকে আমরা বাংলাদেশ, বুঝছেন? জি ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী কল। আসসালামু আলাইকুম।
হ্যালো কলার, কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কলারকে হারিয়ে ফেলেছি। তারেক ভাই, আমি যে জিনিসটা বলছিলাম যে এদেশের আমাদের যারা তরুণ প্রজন্ম, একেবারে তরুণ, তারাও বাংলাদেশে খেলা দেখতে পাচ্ছে এবং তারা বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করছে। এবং এই একটা ক্ষেত্রে আমরা একাত্ম হয়েছি। স্বাধীনতার পরে আমাদের দেশে যে আপনার বস্তা পচা রাজনীতি যা দিতে পারেনি, গত 10 বছরে আমাদের ক্রিকেটাররা আমাদের দেশকে সেখানে নিয়ে গেছেন এবং আমি মনে করি তারাই আমাদের প্রকৃত রাষ্ট্রদূত। মুশতাক ভাই, আমি আপনার সাথে 100% একমত এই ব্যাপারে। আমি যদি আমার নিজের ফ্যামিলিতেই যদি শুরু করি এখান থেকে, আমার মেয়েরা, একজনের বয়স 11, একজনের বয়স 10, তাদের জন্ম ওই দেশে। তারা অতটা ক্রিকেট খেলা আমি দেখি, তাদের বাবা ক্রিকেট খেলা দেখে, তারা আমার সাথে বসে বসে দেখে। তো তাদের মধ্যে ওই ফিলিংসটা চলে আসছে যে যখন বাংলাদেশ খেলে দেয়ার সামথিং ডিফারেন্ট আমার মধ্যে হয়তো কাজ করে, আমার ওয়াইফের মধ্যে কাজ করে, বা আমার সাথে যারা খেলা দেখে তাদের মধ্যেও কাজ করে। তো ওইখান থেকে দেখা যায় ওই যে বাংলাদেশের খেলা যখন হয়, তারাও বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে টিভির সামনে বসে থাকে। হ্যাঁ, আমার কাছে তারা কোশ্চেন করে, কঠিন কোশ্চেন, যে ইংল্যান্ড আর বাংলাদেশে খেলা হলে তুমি কাকে সাপোর্ট করবা, বা আমরা কাকে সাপোর্ট করব। তো সে আমার উত্তরটা আমার জন্য দেওয়া সোজা, ওদের জন্য একটু কঠিন। কিন্তু গত খেলা ইংল্যান্ড আর বাংলাদেশের খেলা যখন দেখলো যে আমি খেলা দেখতেছি এরকম, বা হাইলাইটস দেখছি বারবার, তারাও কিন্তু বাংলাদেশ বাংলাদেশ করেই চিৎকার করতেছে। আমরা যে এরিয়াতে থাকি সেটা মোটামুটি এখনো বাঙালিদেরই প্রাধান্য। তো আমরা যেটা দেখলাম যে এই যে খেলাগুলো উপলক্ষে মাঠে ঘাটে সর্বত্র একই আলোচনা, মানুষ ফোনে কথা বলতেছে, বাসে ট্রেনে, যে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, আজকের জন্য বাংলাদেশ জিতে, বাংলাদেশকে জিততে হলে কি কি করতে হবে, বিশদ একটা সমালোচনা বা আলোচনার একটা বিষয়। তো হ্যাঁ, এটা অবশ্যই আপনি যেটা বললেন যে স্বাধীনতার পরে বাংলাদেশকে উল্লেখযোগ্য আর তেমন কিছুই নাই, যে বাঙালির একটা আনন্দের উৎসব বা যেটাই বলেন, এই ক্রিকেটটাই কিন্তু আমাদের সেটা দিতেছে। এট দ্য সেম টাইম আমি যেটা বলবো, আমি যেটা খেয়াল করেছি, হ্যাঁ, জেতার পরে আমরা সবাই অনেক উল্লসিত হই, অনেক হারলে বা কোনো প্লেয়ার বাজে একটু খারাপ খেললে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা, আপত্তিকর মন্তব্য, এগুলো আমি খেয়াল করি। আমরা যেন এগুলো না করি, কারণ এই একটা মাধ্যম, আপনি যেটা বলেন যে এই যে ক্রিকেটাররাই হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার হিসেবে সারা দুনিয়াতে কাজ করতেছে। আজকে যে একটা গ্লোবাল একটা ইভেন্ট হচ্ছে, সেখানে লাস্ট এটা আমরা আছি এই ক্রিকেটারদের কল্যাণেই বা ক্রিকেট বোর্ডের কল্যাণে, যেটাই বলেন। তো আমাদের যেটা করতে হবে, ক্রিকেটার আমাদেরকে যা দিয়েছে, আমরাও যেন তাদেরকে যথাযথ সম্মান দিই। আজকে খেলার পরে হয়তো বা আমরা জিতবো ইনশাল্লাহ, হয়তো বা আমরা হারবো, তো হারি বা জিতি যাই হোক, আমরা যেন বাংলাদেশকে সাপোর্ট করি, বাংলাদেশের ক্রিকেটারের জন্য সামনে আরো এগিয়ে যায়, আমরা যেন সেভাবেই চলি। মিরাজ ভাই, আমি আসছি আপনার কাছে, একজন কলার আছেন লাইনে, আমি কলটা নিয়ে আসি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, হ্যালো কলার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের এই প্যানেলের কথাগুলো ভালো লাগছিল। জি, তো আপনাদের কাছ থেকে আমি বুঝতে চাচ্ছিলাম যে আপনাদের অ্যানালাইসিসে ভারতের উইক পয়েন্ট গুলা কোন জায়গায়, ভারতের দেয়ালের সবচেয়ে নরম ইটটা কোথায়, যেখানে আমাদের দেশ হিট করতে পারে, আমাদের দল। অনেক ধন্যবাদ। আমি আরো একটা জিনিস এড করতে চাচ্ছি যে আমি বুঝতে পারছি না, বাংলাদেশের কিন্তু খুব বেশি বড় মাপের প্লেয়ারের সংখ্যা নেই, কিন্তু শাহরিয়ার নাফিসকে কেন খেলানো হলো না, নিয়ে আসা হলো না? যেহেতু একটা ইনজুরি হয়েছিল, সুযোগ একটা এসেছিল অনিচ্ছা সত্ত্বেও। শাহরিয়ার নাফিসের এভারেজ যদি দেখেন, বা লাস্ট 5-6 এর যে ঘরোয়া ক্রিকেটের অবস্থা যদি দেখেন, 4টা সেঞ্চুরি, 13টা হাফ সেঞ্চুরি, আমি এ ব্যাপারে সারপ্রাইজ। তো এই ব্যাপারে যদি কিছু বলেন। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, আমার অতিথিরা নিশ্চয়ই চেষ্টা করবেন আপনার বক্তব্যের উত্তর দেওয়ার। পরবর্তী কলার, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কিংস্টন থেকে বলছি। জি, আপনি বলুন আপনার মতামত বা প্রশ্ন। আমি জানতে চাচ্ছি, আপনাদের মতে আজকে কোন দল আগে ব্যাটিং করলে মানে আমাদের জন্য সুবিধা হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমার অতিথিরা ভালো খেলবে আপনাদের মতে। আর কোন প্রশ্ন আছে আপনার? জি, আপনার কোন প্রশ্ন আছে আপনার? না, এটাই আমি জানতে চাচ্ছি আপনাদের মতে, আপনার এটাই কোয়েশ্চেন। অনেক ধন্যবাদ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আমি কলারকে হারিয়ে ফেলেছি। মিরাজ ভাই, আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম তারেক ভাইকে, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনার বাসায় ছেলে আছে, আমি জানি যে সে ছেলেও আপনার সাথে খেলা দেখে। এদেশের তরুণ প্রজন্মরা বাংলাদেশ নিয়ে তারা অনেক গর্ব করে, বাংলাদেশকে তারা সামনে দেখতে চায়, এবং ক্রিকেট এমন একটা মাধ্যম যা আমাদেরকে সব দল মত ধর্মের মানুষকে এক করেছে।
আমাদের ক্রিকেট? আপনার যদি কোনো অবজারভেশন থাকে। আমি যে জিনিসটা দেখি আর কি, যেহেতু আমি কিংস কলেজ লন্ডনে আছি, আমাদের ওখানে আমি ফার্মেসিতে আছি, ফার্মেসি ডিপার্টমেন্টে, সেখানে আমাদের প্রচুর বাংলাদেশি ছেলেও আছে। তো ক্রিকেট আসলে বাংলাদেশকে একটা অবস্থান দিয়েছে। তো আমাদের যখন আমরা দেখি যে এই ছেলেরা যারা এখন হয়তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছে, এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে তারা এই ক্রিকেটকে কেন্দ্র করে যখন ইংল্যান্ড এবং বাংলাদেশের খেলা হলো, সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আমি নিচ্ছিলাম। সেখানে আমি দেখছিলাম যে তারা কতটাই যে আবেগ নিয়ে এই খেলাগুলোকে দেখছে। এরা সবাই সেকেন্ড জেনারেশন যারা এখানে আছে, তারা এখানে স্কুলিং করেছে, এখানে ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের যে মর্যাদাটা এই ইংল্যান্ডে তাদের যে বন্ধুদের কাছে, তাদের শিক্ষকদের কাছে এই ক্রিকেট এনে দিয়েছে। তো ডেফিনেটলি আমি মনে করি যে আমাদের যে কয়েকটি পজিটিভ দিক আছে, ক্রিকেট তার মধ্যে একটি। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটরদেরকে এটা খেয়াল করতে হবে যে আমরা অনেক ভালো করছি, এই ভালোটা যেন কন্টিনিউয়াস হয়। এই জন্য যেন আমরা বাংলাদেশের যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার, সেদিকে যেন এই সাফল্যটাকে ধরে রাখার জন্য ঠিকমতো মনোযোগ দেই, যাতে নেক্সট ওয়ার্ল্ড কাপে উই ক্যান বি এ কন্টেন্ডার। এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু ইংল্যান্ডে হবে। তো তখন কিন্তু এই যে তরুণ প্রজন্মের ভিতরে আমরা যে একটি ছাপ ফেলতে পারছি ক্রিকেটের সাফল্যের কারণে, মাঠে যাবে, মাঠে প্রচুর দর্শক যাবে, তারা আগ্রহ বোধ করবে। এবং শুধুমাত্র আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমাদের যাদের জন্ম বাংলাদেশে, তারাই কিন্তু শুধু যে বাংলাদেশকে সাপোর্ট করবে তা না, এখানে যারা আছে তারা যাতে মাঠে যায়, তারা যেন বুঝতে পারে যে বাংলাদেশ ক্রিকেটে কিভাবে ভালো করছে, তাদের সমর্থনটা অনেক বেশি জরুরি। তারেক ভাই, আমি অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কলার একটা বক্তব্য রেখেছেন, বলেছেন যে শাহরিয়ার নাফিসকে কেন আনা হয়নি, ইমরুল কায়েসকে আনা হয়েছে। আপনার কোনো অবজারভেশন আছে এই ব্যাপারে? এখানে যেটা আমি বলবো, দর্শক আসলে খুব একটা ভুল বলেনি। ইমরুল কায়েস এবং শাহরিয়ার নাফিস মোটামুটি আমরা যদি গত ডোমেস্টিক লিগে দেখি, দুজনেই সফল। কিন্তু আই থিঙ্ক সিলেক্টরদের মধ্যে এটাই কাজ করেছে যে এর আগে যে ন্যাশনাল টিমে ইমরুল কায়েসই ছিল এবং সে মোটামুটি ভালোই খেলেছে ওপেনিংয়ে, মিরাজ। সো তাকে যে এখানে লেফট রাইট কম্বিনেশন জন্য এনামূলক আনালো, সো ইমরুল কায়েসকে বাদ দেওয়া হয়েছিল। সো সেই জন্য তারাই আবার যখনই আবার সুযোগ পেয়েছে তাকে ইমরুল কায়েসকে কামব্যাক করিয়েছে। হ্যাঁ, এখন যেটা প্রশ্নটা উঠলো, যেটা হচ্ছে ইমরুল কায়েসের জন্য, সেটা হবে কিছুটা দুর্ভাগ্যজনকও। এনামুলের কাভার হিসাবে আসার একদিন পরেই তাকে মাঠে নামতে হলো খেলায়। তো এটা লম্বা জার্নি করে, তার ফ্লাইটও ডিলে ছিল, নেমে সে ভালো করতে পারেনি। আর গত ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তো আমরা দেখলাম শুরুতে বল কতখানি সুইং করেছে, অনেক অনেক বেশি অ্যাডভার্স কন্ডিশন ছিল ওপেনিং ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করার হিসাবে, সেই জন্য সে ভালো করতে পারেনি। তো আজকে যদি সে সুযোগ পায়, আমি আশা করি সে ভালো করবে। আর শাহরিয়ার নাফিসটা এখন স্কোয়াডে নাই, সো আমরা এখন আর কিছু মনে হয় এইসব নির্বাচকরা হয়তো ভবিষ্যতে সেটা দেখবেন। আর আমি আরো কিছু প্রশ্ন শুনলাম দর্শকদের অ্যাবাউট দ্যাট, টসে জিতলে আমাদের কি করা উচিত বা কিছু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি যেটা বলি, যদি স্বাভাবিক যদি 50 ওভারের যদি খেলা হয় আজকে, ওইরকম যদি হয়, বাংলাদেশের টসে জিতে ব্যাটিং নিয়ে একটা মোটামুটি যদি 275+ ফাইটিং স্কোর করা যায়, তাহলে বাংলাদেশ যেটা ইন্ডিয়াকে হয়তো প্রেসারে ফেলতে পারবে। কিন্তু ওয়েদার যে ফোরকাস্ট, আজকে সন্ধ্যা 80% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাতে সেকেন্ড যে টিম খেলবে তাদের হয়তো কার্টেল ওভার খেলতে হবে। সেই জন্য আমার মনে হয় যেই টিমই টসে জিতবে তারা শুরুতে বোলিং নেবে। আপনার কি তাই মনে হয়? আমি মনে করি বাংলাদেশের ব্যাটিং নেওয়া উচিত, শুরুতে ব্যাটিং করে। আপনি যদি দেখেন যে লাস্ট দুটি ম্যাচ যেখানে আমরা উইন করেছি, সেই ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করে উইন করেছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে, লাস্ট এশিয়া কাপে, কিন্তু অস্ট্রেলিয়াতে গত 14টি ম্যাচের 10টি ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা উইন করেছে। অস্ট্রেলিয়ায় এমসিজি বড় মাঠ, আপনি প্রথমে যদি ব্যাট করে একটি রেসপেক্টেবল স্কোর করেন, ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু চেজ ইন এ নকআউট ম্যাচ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আসার জন্য, এবং বাংলা টিভির অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ এবং বাংলাদেশের জন্য শুভেচ্ছা আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা যে অনুষ্ঠানটি দেখছিলাম সেখানে আমরা কথা বলেছিলাম, মাশরাফি মুর্তজা বলেছেন স্বপ্ন ছুঁয়ে যায়, স্বপ্ন মাশরাফিকে নয় 16 কোটি মানুষকেও ছুঁয়ে যায়। আমরা আশা করছি আজকে যে খেলাটি হবে এটা শুধু খেলাই হবে, এই সেন্সে খেলা যে খেলার মধ্যে হার জিত আছে, আমরা হারাকেও মেনে নিব, জেতাকেও মেনে নিব। কিন্তু যে জিনিসটা আমরা আশা করছি, এই খেলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম সৃষ্টি হবে যারা আগামীতে বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদীতে টেস্ট ক্রিকেটের জন্য বা ওয়ানডের জন্য বা 50 ওভারের জন্য একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবে আগামী 10 বছর। এবং আমাদের যারা ক্রিকেট অথরিটি যারা আছেন তারাও সে বিষয়ে সচেষ্ট হবেন। আপনাদের সবার প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশের সাফল্য কামনা করে, আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
উঠেছে গর্জে বাংলার তামাল ছেলে, দেখিয়ে দেবে বিশ্বকে ব্যাটে বলে।